নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে, আর সেই আলোচনায় অবশ্যই থাকবে এশিয়া কাপের প্লেইং 11। হ্যাঁ, আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ, আর এশিয়া কাপে দুবাই থেকে ফাইনাল টিম ইন্ডিয়ার প্লেইং 11 রিলিজড হয়ে গেল। প্রথম ওপেনিং থেকে শুরু করে নাম্বার 11 নম্বর পর্যন্ত প্লেয়ার কে হবে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিকটি। দেখুন, আমরা সকলেই জানি আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, এবং আমাদের সকলের প্রিয় দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আগামী 10 তারিখে ইউএইর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে দুবাইয়ের মাঠে। কিন্তু দুবাই থেকে অলরেডি খবর এসে গেছে ভারতের প্লেইং 11 কীরকম হতে চলছে। মোটামুটি ফাইনাল 11, সে নাম্বার 1 থেকে নাম্বার 11তম পর্যন্ত প্লেয়ারের ফাইনাল টিম লিস্ট রিলিজড হয়ে গেছে। তবে এই টিমে অবশ্যই যে প্লেয়ারগুলো থাকছে আমি তাদের নাম নেব, কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনার প্লেইং 11টা কীরকম হতে পারে। দেখুন, এই প্লেইং 11-এ মোটামুটি বেশ কয়েকটা প্লেয়ার কনফার্ম, কিন্তু সবথেকে যে আলোচ্য বিষয় আমি আগেও বলেছি, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মা, এই তিন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার পাবে প্লেইং 11-এ জায়গা এবং কোন প্লেয়াররা প্লেইং 11-এ জায়গা করতে পারবে না। সমস্ত প্লেয়াররাই ম্যাচ উইনার, কিন্তু শুধুমাত্র টিম কম্বিনেশন এবং টিম ব্যালেন্সের জন্য বাকি প্লেয়ারগুলো থাকবে আউট অফ প্লেইং 11। তবে ভারতের যে প্লেইং 11 রিলিজড হচ্ছে সেই প্লেইং 11 কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর এই প্লেইং 11-এ প্রথমেই থাকবে ওপেনার 2 ব্যাটসম্যান, সহ অধিনায়ক শুভমন গিল এবং অভিষেক শর্মা। এই দুইজনের ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা করছে, তাই সঞ্জু স্যামসনের কিন্তু ওপেনিং স্লটে কোনো রকম জায়গা নেই। অভিষেক শর্মা টি20 নাম্বার 1 ব্যাটার, আর শুভমন গিলের ওপর অত্যন্ত ভরসা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ওপেনিং জুটি ভারত প্রথম কয়েকটা ম্যাচে এশিয়া কাপে ট্রাই করবে। তাই টপ অর্ডারের এই ওপেনিং 2 ব্যাটসম্যান নিজেদের জায়গা কনফার্ম করে নিয়েছে। 3 নম্বরে অবশ্যই থাকবে তিলক বর্মা। হ্যাঁ, আমি কনফার্ম করছি তিলক বর্মাকে ডেফিনেটলি 3 নম্বরে খেলাবে। সমস্ত জল্পনা কল্পনার অবসান যে সঞ্জু স্যামসনকে কি 3 নম্বরে খেলা হবে, না। ইনিশিয়াল কয়েকটা ম্যাচে তিলক বর্মার ওপরই টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে। আর 4 নম্বরে অবশ্যই থাকবে ক্যাপ্টেন মিস্টার 360 ডিগ্রি সূর্যা কুমার যাদব। তবে একটা কথা আমি বলছি, এই 3 নম্বর এবং 4 নম্বর পজিশনটা কিন্তু অল্টার হয়ে যেতে পারে। যদি অভিষেক শর্মা প্রথমে আউট হয় তাহলে 3 নম্বরে আসবে তিলক বর্মা, যদি শুভমন গিল আউট হয় তাহলে ব্যাট করতে আসবে সূর্যা কুমার যাদব। কারণ লেফট হ্যান্ডেডের জায়গায় লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেডের জায়গায় রাইট হ্যান্ডেড, এইরকম একটা বাঁহাতি ডানহাতি ব্যাটিং অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান রাখতে চলেছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর এই কম্বিনেশান বরাবরই পছন্দ করে, তাই 3 নম্বর 4 নম্বর পজিশানটা মেবি অল্টার হতে পারে ডিপেন্ডিং আপন দ্য ফার্স্ট উইকেট। তাই এই ছিল আমার মোটামুটি 4 নম্বর পর্যন্ত প্লেয়ার। 5 নম্বরে অবশ্যই থাকছে এই হোয়াইট বল ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ভারতের টিমের অদ্বিতীয় প্লেয়ার হার্দিক পান্ডিয়া। ডেফিনেটলি অবশ্যই প্লেইং 11-এ স্টার্ট করবে হার্দিক পান্ডিয়া। আর 6 নম্বরে থাকছে আকসার প্যাটেল। তাহলে কি এই হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেল দুজন অলরাউন্ডার যদি আমি প্লেইং 6-এর মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি 8 ওভার এখান থেকেই কনফার্ম হয়ে গেল। কারণ হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি 4 ওভার বল করতে পারে, আকসার প্যাটেল তো 4 ওভার বল করবেই। তাই প্রথম 6 আমার এই রকম। 7 নম্বরে থাকবে জিতেশ শর্মা। হ্যাঁ, যেহেতু সঞ্জু স্যামসন নেই, তাই ব্যাকআপ উইকেট কিপার হিসাবে ভারতের সেকেন্ড উইকেট কিপার হয়ে গেছে জিতেশ শর্মা। এই জিতেশ শর্মার লোয়ার মিডিল অর্ডারে অসাধারণ পারফরমেন্স এগিয়ে দিয়েছে জিতেশ শর্মাকে সঞ্জু স্যামসনের থেকে। আমরা দেখেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এইবারের আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে জিতেশ শর্মা। তাই ভারত চাইছে এই জিতেশ শর্মাকে ফ্লোটার হিসাবে ইউজ করতে, অ্যাটাকিং ব্যাটসম্যান হিসাবে ইউজ করতে। রিঙ্কু সিংয়ের থেকেও আগে ভরসা লাগলো জিতেশ শর্মার ওপরে। আসলে আমি আগেই বলেছিলাম, যদি সঞ্জু স্যামসন না খেলে তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের কোনো জায়গা নেই, কারণ একজন উইকেট কিপার তো আপনাকে অবশ্যই খেলাতে হবে। আর সেক্ষেত্রে জিতেশ শর্মার সুযোগটা বেড়ে গেল। তাই সঞ্জু স্যামসন না খেলায় রিঙ্কু সিংয়ের ভাগ্যটাও কিন্তু আটকে গেল। তাই প্লেইং 11-এর 7th নম্বর হিসাবে রইল জিতেশ শর্মা। আর 8 নম্বরে অবশ্যই থাকছে লেফট আর্ম চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব, কারণ দুবাইয়ের পিচ স্পিন সহায়ক, আর এখানে কিন্তু
এই রকম একজন লেফট হ্যান্ড চায়নাম্যান বোলার যে কোনো ক্যাপ্টেনের একটা ভাগ্য তৈরি করে দিতে পারে, কারণ যে কোনো ক্যাপ্টেনের একটা বিশাল বড় অ্যাসেট হচ্ছে এই রকম স্পিনার থাকা। তাই কুলদীপ যাদব অবশ্যই থাকছে প্লেয়িং 11-এ এবং তার চুড়িদার হিসাবে থাকবে বরুণ চক্রবর্তী, বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে মোস্ট ইমপ্রুভড বোলার ইন রিসেন্ট টাইম বরুণ চক্রবর্তী। আমরা সকলেই জানি সাউথ আফ্রিকায় গিয়ে বরুণ চক্রবর্তী যে বল করেছিল, 5 উইকেট তুলে নিয়েছিল একটা ম্যাচে, অসাধারণ বোলিং পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি তার অসাধারণ পারফরমেন্স। তাই বয়সটা অনেক বেশি হলেও কিন্তু বরুণ চক্রবর্তী রিসেন্ট সময়ে ভারতীয় দলে চান্স পেয়ে কিন্তু নিজের জায়গাটা শর্টেস্ট ফরম্যাট বলুন বা 50 ওভার ফরম্যাটে মোটামুটি কনফার্ম করে নিয়েছে। আর যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে দুবাইয়ের মাটিতে অর্থাৎ সাবকন্টিনেন্টে, এখানে কিন্তু বরুণ চক্রবর্তী অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। এই বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই দুজনের উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে ভারতীয় বোলিং লাইন আপ, কারণ এই দুজন যদি নিজেদের সেরা ফর্মে থাকে তাহলে কিন্তু স্পিনের মায়াজাল দিয়ে অপোনেন্ট ব্যাটসম্যানদের আটকে দেওয়ার মোক্ষম সুযোগ থাকবে সূর্যা কুমার যাদবের কাছে। তাই এই দুই স্পিনার ভারতের ট্রাম্প কার্ড হতে চলেছে। আর অবশ্যই 10 এবং 11 নম্বরে থাকবে ভারতের দুই এস পেসার জাসপ্রীত বুমরা এবং তার জুড়িদার আর্শদীপ সিং। জাসপ্রীত বুমরা তো ডেফিনেটলি প্লেয়িং 11-এ থাকবে, যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা আছে, কিন্তু এইরকম একটা বড় টুর্নামেন্টের ক্ষেত্রে জাসপ্রীত বুমরা যে অদ্বিতীয় এবং অনস্বীকার্য, তাই জাসপ্রীত বুমরা ডেফিনেটলি থাকবে ভারতের প্লেয়িং 11-এ। এবং তার সঙ্গে টি-20 ক্রিকেটের বেস্ট বোলার আর্শদীপ সিং অবশ্যই শুরু করবে প্লেয়িং 11-এ। তাই 10 এবং 11 নম্বরে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। এই প্লেয়িং 11 হওয়ার জন্য ভারত কিন্তু 3টে স্পিনার পেয়ে যাচ্ছে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। 3টে স্পিনার কিন্তু 3 রকম, তাই বোলিং বৈচিত্র্য কিন্তু অনেকটা বেশি থাকবে। সঙ্গে থাকবে 3 জন প্রেসার। হার্দিক পান্ডিয়াকে এই জন্যই টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করার সৌজন্যেই ভারত কিন্তু একজন স্পিনার বেশি খেলাতে পারে। আর এই হার্দিক পান্ডিয়া থাকার জন্য 12 ওভার পেস, জাসপ্রীত বুমরার 4 ওভার, আর্শদীপ সিংয়ের 4 ওভার এবং হার্দিক পান্ডিয়ার 4 ওভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের হাতে কিন্তু 6টা বোলিং অপশান থাকছে, কারণ টি-20 ক্রিকেটে যে কোনো একটা দিন যে কোনো বোলারের খারাপ যেতে পারে, সেক্ষেত্রে ব্যাকআপ থাকা অত্যন্ত প্রয়োজন। তাই এরকম 6 জন বোলার থাকলে ক্যাপ্টেনের কিন্তু খুবই লাভ হয়। বোলিং রোটেশন বা যদি কারো অফ ডে যায় তখন কিন্তু ওভার পূরণ করার কোনো রকম চিন্তা থাকে না। তাই আমার মনে হচ্ছে এটাই মোটামুটি ভারতের প্লেয়িং 11। এই প্লেয়িং 11-এর ওপরই ভরসা রাখছে, কারণ যেরকম প্র্যাকটিস সেশন চলেছে সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই প্লেয়িং 11-এর ওপরই ভারতের আস্থা থাকছে। এই প্লেয়িং 11 অত্যন্ত ভয়ঙ্কর, নিজেদের দিনে যে কোনো অপোনেন্টকে হারাতে পারে এবং ট্রফি জেতার অন্যতম দাবিদার ভারত। আমরা চাই আমাদের সকলের প্রিয় দল যেন সমস্ত অপোনেন্টকে হারিয়ে দিয়ে আরও একবার যেন এশিয়ার সেরা দল হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে এবং এশিয়া চ্যাম্পিয়ন হয়। তো বন্ধুরা, আপনাদের প্লেয়িং 11টা অবশ্যই জানাবেন। মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে সঞ্জু স্যামসনের কি কোনো রকম সুযোগ থাকছে? রিঙ্কু সিংকে কি প্লেয়িং 11-এ জায়গা করে দেওয়া যাবে? কোন প্লেয়ারের জায়গায় করা যাবে? আপনারা আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এশিয়া কাপের এই প্লেয়িং 11 নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বা লাইভ করব আপনাদের টাইম লাইনে প্রথম পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।